সকাল সকাল নিবিড় চোখ খুলে আড়মোড়া ভাঙতেই হাতের দিকে নজর পড়ল। চমকে চোখে মুখে বিস্মিত হয়ে ডান হাতটাকে বাম হাতে হালকা স্পর্শ করে, তারপর দরজার দিকে তাকালো। দরজা তো আটকানোই আছে, তাহলে কে এলো? পাশে ফিরে প্রিয়তার দিকে তাকাতেই দেখে প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। হাতের দিকে চোখ গেল, মনে হচ্ছে রাতে কেউ মলম লাগিয়ে দিয়েছে, কিন্তু রাতে তো দরজা বন্ধ ছিল। তার মানে আর কেউ নয়, প্রিয়তাই আমার হাতে মলম লাগিয়েছে। কিন্তু যার দুনিয়ার ব্যাপারে কোনো জ্ঞান নেই, সেই কিনা মলম লাগাবে? সত্যি সত্যি কি ওর মেমোরি লস হয়েছে নাকি অন্য কিছু? নিবিড় উঠে যাওয়ার আগে প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে আলতো করে চুমু দিতেই প্রিয়তা নিবিড়ের গায়ের ওপর হাত দিয়ে জড়িয়ে এনে, আপনি চুরি করে আমায় কিসি দিলেন কেন? নিবিড় লজ্জা পেয়ে, সরি আসলে। প্রিয়তা নিবিড়কে ছেড়ে দিয়ে, জানি এখন মিথ্যা বলবেন। নিবিড় উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, বুড়ি তুমি যাতে মাতাল তালে ঠিক, এটা আমি খুব বুঝতে পারছি। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আমিও যাব। কোথায়? আপনি যেখানে যাবেন। এই না, তুমি এখানে বসো। না, আমি যাব। যাও, তুমি আগে যাও। না, আমি আপনার সাথে যাব। আচ্ছা চলো। নিবিড় ব্রাশ করছে দেখে প্রিয়তা নিবিড়ের হাত থেকে ব্রাশ নিয়ে নিজে ব্রাশ করতে শুরু করলো। নিবিড় চোখ মুখ কুঁচকে, তুমি পাগল হয়ে গেলে আমার ব্রাশ দিয়ে? প্রিয়তা নিবিড়কে কিছু না বলে মনের সুখে ব্রাশ করতে থাকলো। নিবিড় নিজের কপালে নিজে হাত চাপড়ে, আল্লাহ তুমি আমার রক্ষা করো, এই আর কত পাগলামি করবে। রুমে ফোন বেজে যাচ্ছে দেখে নিবিড় মুখ ওয়াশ করে এসে ফোন রিসিভ করে। জি বলুন। মিস্টার নিবিড়, আপনার ওয়াইফ একদম সুস্থ, ওনার কোনো রিপোর্টে কোনো প্রবলেমই আসেনি। জি আমি জানি, আমার ওয়াইফ একদম সুস্থ। প্লিজ মিসেস শারমিন, এই কথা শুধু আমার আর আপনার ভিতরে থাকবে। আপনি কাল সকালে আমাদের বাড়ি এসে সবার সামনে বলবেন। প্রিয়তা সুস্থ হতে সময় লাগবে। কিন্তু মিস্টার নিবিড়, এই ড্রামার মানে কি? আমি ডাক্তার হয়ে মিথ্যা বলবো? প্লিজ মিসেস শারমিন, এইখানে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না এবং কি আমারও না। কিছু কিছু সময় ভালো করতে মিথ্যা বলাটা শ্রেয়। ওকে মিস্টার নিবিড়, তাহলে কাল দেখা হচ্ছে। নিবিড় ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকেই প্রিয়তা গম্ভীর হয়ে বসে আছে শাওয়ারের নিচে। কান্না যেন গলাটায় আটকে আছে, চোখের পানিগুলো যেন ঝর্নার ধারায় নেমে যাচ্ছে। নিবিড় কথা শেষ করে পিছনে ফিরে প্রিয়তাকে না দেখে একটু এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে প্রিয়তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। তুমি কেন এমন করছো আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো প্ল্যান করেছো। কিন্তু বুড়ি, আমাকে তুমি একটিবার বলতেও পারতে, আমার তো খুব কষ্ট হচ্ছে। নিবিড় ওয়াশরুমে ঢুকে, বুড়ি তোমার ঠান্ডা লাগবে তো, ওঠো তাড়াতাড়ি। প্রিয়তার হাত ধরে টেনে উঠিয়ে, এই সকাল সকাল কেন ঠান্ডা পানিতে নিজেকে ভিজিয়েছ? দেখি চলো চেঞ্জ করবে। প্রিয়তা নিবিড়কে জড়িয়ে ধরে, কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে। নিবিড় প্রিয়তাকে কোলে তুলে নিয়ে রুমে এনে জামা কাপড় চেঞ্জ করে চুলগুলো ভালো করে মুছে দিয়ে, কেন যে ভিজতে গেলে? এখন আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি অফিসে গেলে মা যা বলবে প্লিজ শুনে চলিও। খুব ভালো মেয়ে হয়ে থাকবে, কারো পিছনে লাগার কোনো দরকার নেই। আপনি তো এখন আমার পিছনে লেগে আছেন, ছাড়েন আমাকে। আমি নিচে যাব, জুহির সাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে করো, আমি রেডি হয়ে নিই, তারপর নিচে যাব। নিবিড় অফিসে চলে গেল, কিন্তু প্রিয়তা রিসাদের হাত টেনে ধরে রেখেছে, কিছুতেই অফিসে যেতে দিচ্ছে না। নাদিয়া সকালে নাস্তা করে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল। সালমা বেগম একটা প্লেটে প্রিয়তার নাস্তা নিয়ে এসেছে, ঝাউ ভাত আর মুরগি, প্রিয়তার কাছে বসে। এদিকে আয় মা, সকাল থেকে তো কিছুই খাসনি, আমি তোর জন্য ঝাউ ভাত আর মুরগি ভুনা করেছি, আয় আমি খাইয়ে দিচ্ছি। না আমি এগুলো খাবো না। সকালবেলা এগুলো কেউ খায়? খায় না ঠিক, কিন্তু তুই তো অসুস্থ, তোকে তো এগুলোই খেতে হবে। আমি এগুলো খাবো না। জুহি কলেজের অ্যাডমিশনের ব্যাপারে রিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে দেখে মা প্রিয়তাকে নিয়ে জোরাজোরি করছে খাওয়ার জন্য। রিসাদ চিন্তিত হয়ে বসে আছে গালে হাত দিয়ে। মা তুমি জোর করছো কেন বলো তো? ভাবি যেটা খেতে চাইছে না সেটা নিয়ে জোর করছো কেন? কি করব বল, ও সকাল থেকে না খেয়ে আছে, ভাবি কি খাবে সেটা জিজ্ঞেস করো।
রিয়া, তোর সাথে পরে কথা বলছি। জুহি এসে, ভাবি তুমি আমায় বলো কি খাবে? প্রিয়তা হাসি মুখে বলল, আমি পরোটা দিয়ে সবজি আর চা খাবো। ওকে। শেফালি আপা, ভাবির জন্য পরোটা বানাও। প্রিয়তা উঠে দাঁড়িয়ে, না না, শেফালি বানালে আমি খাবো না, আমি ওর হাতের বানানো পরোটা খাবো। কথাটা শুনে রিসাত নিজের দিকে তাক করা প্রিয়তার আঙুল দেখে অবাক হয়ে, আমি? হ্যাঁ তুমি, কিন্তু আমি তো পরোটা বানাতে পারি না। না না, আমি মানবো না। এই বাড়িতে তোমার মতো কেউ আমায় ভালোবাসে না, তুমি আমায় পরোটা বানিয়ে দিবে। রিসাত অসহায় গলায় বলল, আচ্ছা ঠিক আছে। রিসাত আস্তে আস্তে বিরক্তকর মুখ নিয়ে রান্নাঘরে গেল। শেফালি রিসাতকে দেখে, এই যে আটা, লবণ, পানি, তৈল আর সব কিছু সামনে দিয়ে আপনি ঝটপট বানিয়ে ফেলুন। রিসাত রাগে গজগজ করছে, কিভাবে পরোটা বানাবে সেটা বুঝতে পারছে না। শেফালি, তুমি কোথায় যাচ্ছ? স্যার, নিবিড় ভাইজান বইলা গেছে আজ খাবার বাইরে থেকে পাঠাইব, আমাকে বাইরের কাজ করতে বলছে। প্লিজ শেফালি, আমাকে একটু তো হেল্প করে যাও। স্যার, আপনি তো কইলেন আমি আপনার পাশ দিয়ে যেন না হাঁটি, আমাকে মতো গরিব আপনি পছন্দ করেন না। কথাটা বলেই শেফালি জুহির রুমে গেল পরিষ্কার করার জন্য। রিসাত বিরক্তকর দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে ইউটিউব দেখে দেখে পরোটা বানিয়ে নিল, চা বানালো, ডিম অমলেট করে প্রিয়তার সামনে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই নাও। রিসাত আসতেই জুহি হা হা করে হাসতেই রিসাদের মেজাজ গরম হয়ে গেল। সালমা বেগমও মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছে। জুহি, তুমি হাসছো কেন? আমার অবস্থা দেখে তোমার হাসি আসছে তাই না? না ভাইয়া, তা না, আপনার মুখে শার্টে আটা লেগে আছে। সমস্যা নেই। প্রিয়তা, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে? প্রিয়তা মুখে হাসি ফুটিয়ে, অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। জুহি রিসাদের হাত থেকে ট্রে নিয়ে প্রিয়তার সামনে দিল। প্রিয়তা ডিম দেখে মুখটা গম্ভীর করে, আমি তো ডিম খাবো না। চেঁচিয়ে উঠে রিসাদের দিকে ডিম ছুঁড়ে মেরে, তুমি ডিম নিয়ে এলে কেন? আমি ডিম খাই না দিয়ে সদর দরজা দিয়ে ঢুকে প্রিয়তার চেঁচামেচি শুনে দৌড়ে এসে, রিসাত, তুমি এখন অফিসে যাওনি? রিসাত করুণ গলায় বলল, কি করে যাব? ও তো আমাকে যেতেই দিচ্ছে না, সকাল থেকে নানা রকম বায়না করে আমায় আটকিয়ে রেখেছে। না দিয়ে দীর্ঘশ্বাস ফেলে, প্রিয়তা, তুমি এসব কেন করছো? তুমি কি বাচ্চা হয়ে গেলে? তুমি এত বুঝের একটা মেয়ে যদি অবুঝের মতো এমন বিহেভ করো তাহলে কেমন দেখায় বলো? এই ডাইনি, আমি তোমাকে বলেছি? তুমি চুপ করে থাকো। ও কাল আমায় বলেছে ও আমায় ভালোবাসে, তাহলে ও আমার জন্য রান্না করছে, তোমার লাগছে কেন? কথাটা বলতেই নাদিয়া রিসাদের দিকে তাকিয়ে, রিসাদ, প্রিয়তা এসব কি বলছে? নাদু, তুমি ওর কথা বিশ্বাস করছো? যার দুনিয়ার কোনো জ্ঞান নেই। রিসাদ, ওর জ্ঞান নেই দেখে তো বিশ্বাস করতে বাধ্য হলাম। আগে ওর জ্ঞান ছিল বলে ওকে আমি ভুল বুঝেছি। এখন তুমি বলো, এই বাড়িতে ও নিবিড়কেও আপন ভাবে না যতটা না তোমায় ভাবে। রিসাদ ধমকিয়ে, নাদু প্লিজ, তুমি আমার সন্দেহ করো? ওকে ঠিক আছে, আমি আজ থেকে ওর সাথে আর কথাই বলবো না। এবার শান্তি। নাদিয়া কিছু না বলে নিজের রুমে চলে গেল। পিছন পিছন রিসাদও, নাদু প্লিজ আমার কথা শোনো। নাদু, এই নাদু। রুমে যেতেই নাদিয়াকে পেছন থেকে জড়িয়ে, নাদু, আমি তো আমার বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই না? আমার প্রতি তোমার এত অবিশ্বাস জন্মানোর কারণ কি একটু বলো তো? নাদু কাঁদো কাঁদো গলায় বলল, রিসাত, আমার মনে হয় আমাদের সম্পর্কটা আগের মতো নেই, কোথাও যেন খাদ রয়েই গেছে, আমাদের মাঝে কোনো পরিপূর্ণতা নেই। এই বাড়িতে আসার পর থেকে তুমি কেমন যেন দূরে সরে থাকো, কিন্তু তুমি তো এমন মোটেও ছিলে না। বুঝেছি, তোমার অনেক রাগ জমে গেছে তাই তো? ঠিক আছে, কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাব। লাগবে না, আমি এমনিতেই ভালো আছি। কথাটা বলেই নাদু মুচকি হেসে, তখনকার জন্য সরি, আসলে আমার কী যে হয়েছিল আমি নিজে বুঝতে পারিনি। নিচে যাও, প্রিয়তা তোমায় না দেখলে অভিমান করবে। আমি ফ্রেশ হয়ে আসছি। দুপুরে খাওয়ার আগে নিবিড় বাড়ি এসে শেফালিকে ডেকে বলল, সবার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভার নিয়ে আসবে। কথাটা শেষ করে উপরে নিজের রুমে এসে দেখে প্রিয়তা তার একটা ছবি নিয়ে বসে কাঁদছে আর বলছে, আমি জানি আপনি অনেক কষ্ট পাচ্ছেন আমার জন্য, কিন্তু কি করব বলুন? সেদিন আমি আপনার আর ডাক্তার শারমিনের সব কথাই শুনেছি আমার বেবিটা নাকি মিসক্যারেজ হয়ে গেছে। হবে নাই বা কেন? সেদিন রিসাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি আপনার বেবিটাকে বাঁচাতেই পারলাম না।
জানি না আপনি আমায় ক্ষমা করবেন কি না, কিন্তু আমি কখনোই রিসাতকে ক্ষমা করতে পারবো না। আপনি হয়তো আপনার বোনের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি পারবো না। বাবা আমায় শিখিয়েছে যে অন্যায় করে এবং যে সয় দুজনেই সমান অপরাধী। জীবনে অন্যায় সয়ে অনেক অপরাধ খাতায় জমা পড়ে গেছে। এখন আমি মা, আর মা হয়ে সন্তানের উপর অত্যাচার কিভাবে সহ্য করব? এর জন্য যদি আপনার জীবন থেকে আমায় চলে যেতে হয়, আমি যাব। কথাগুলো বলে প্রিয়তার চোখের পানি মুছে আবার বলতে লাগলো, প্রতিনিয়ত আমি আমার বাচ্চাটাকে মিস করি মাতৃত্বের স্বাদ। আপনার ভালোবাসাটা আমি মিস করি। জানি না রিসাতকে আমি শাস্তি দিতে গিয়ে আমার আর আপনার একসাথে থাকা হবে কি না, তবে বিশ্বাস করুন, আমি শুধু আপনার হয়ে থাকতে চাই, আপনার বুড়ি হয়ে সারা জীবন কাটাতে চাই আপনার বুকে মাথা রেখে। কাল রাতে আপনার সাথে পাগলামো করেছিলাম আদর খাবো বলে। সত্যি আমার খুব খুব ইচ্ছে করেছিল আপনার আদর অনুভব করতে, আপনার মাঝে হারাতে। হয়তো এই পাগলামোগুলোতে আপনার অনেক কষ্ট হয়, কিন্তু মিস্টার নিবিড়, আমার কিছু করার নেই। ছোটোবেলা থেকে অনেক হারিয়েছি, কি পেয়েছি কি হারিয়েছি হিসাবের খাতাটা কখনো খুলে দেখিনি। তবে রিসাদের জন্য যা হারিয়েছি তা হয়তো কখনো আমি ফেরত পাবো না, তবে তাকে আমি ক্ষমা করব না। এতে যদি আপনার ফ্যামিলি আমাকে ছাড়তে হয়, আমি ছাড়ব। কথাটা শেষ করতেই নিবিড় দরজায় দাঁড়িয়ে জোরে জোরে 4-5 বার হাতে তালি বাজিয়ে পকেটে হাত গুজে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। প্রিয়তা তালির শব্দ পেয়েই চমকে পিছনে ফিরে দাঁড়িয়ে নিবিড়কে দেখে ঢোক গিলে ভয়ে ভয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা বাকরুদ্ধ হয়েই তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। নিবিড়ের দিকে চোখে চোখ রাখতেই লজ্জা পাচ্ছে প্রিয়তা, তবুও তাকিয়ে বোঝার চেষ্টা করছে তাকে। নিবিড় কাছে এসে, তুমি এমন একটা মেয়ে যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি ভাবি পৃথিবীতে যত মেয়ে আছে তুমি সবার থেকে আলাদা। সেটা শুধু আমার চোখে। কিন্তু তুমি কি করলে এটা? আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। আমার বোনকে নিয়ে তোমার মনে এত হিংসা। হ্যাঁ, হয়তো রিসাত একটা ভুল করেইছে, তাই বলে তুমি আমার বোনের জীবন নিয়ে খেলা করবে? তোমরা মেয়েরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না, তাই না? আমার বোনের জন্য একবার তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপরে তুমি আবার আমার বোনকে নিয়ে সি। আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা নিজ মনের মানুষের সাথে এতদিন সংসার করে আসছি। তোমার একটা বাচ্চাই তো নষ্ট হয়েছে, তাই না? দরকার হলে তুমি আবার বাচ্চা নিতে, সমস্যা মিটে গেল, তাই না? তাই বলে তুমি আমার বোনের সাথে এত বড় অন্যায় করতে পারো না? আমার বাড়িতে থেকে সব পাগলের ড্রামা করে আমার খেয়ে আমার বোনের পিছনে লাগবে, এটা তো আমি হতেই দিব না। তুমি এখনই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার এইসব ড্রামা তোমার মা আর বোনকে গিয়ে দেখাও, আমার আর আমার ফ্যামিলির সাথে নয়। কথাগুলো শেষ করে নিবিড় প্রিয়তার দিকে রাগান্বিত টকটকে লাল চোখে তাকিয়ে আছে। প্রিয়তার চোখ বন্ধ করে ফেলল। নিবিড় তার মনে যে জায়গায় রেখেছে, বিয়ের পর থেকে আজকে সে জায়গাটা পাল্টাতে যাচ্ছে। নিবিড় তো অন্যায় সহ্য করে না। অবশ্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ সবই পারে। সে তো আর কোনো ফেরেশতা নয় যে কোনো পাপ থাকবে না। ঠিক আছে, ওকে আমিও বলে দিচ্ছি, আমি চলে যাব ওর জীবন থেকে। প্রিয়তার চোখ খোলার আগেই নিজের গালে কারো হাতের স্পর্শ পেয়ে অবাক হয়ে চোখ খোলে। আপনি? নিবিড় নিজের ঠোঁটে আঙুল দিয়ে প্রিয়তার চোখের পানি মুছে দিয়ে, কি ভেবেছিলে আমি তোমায় একটু আগে বলা এই কথাগুলো বলবো? কখনোই না। পানি ছাড়া যেমন কাদামাটি অসম্ভব, ফুল ছাড়া যেমন ফুলের ঘ্রাণ নেওয়া অসম্ভব, মানুষ ছাড়া যেমন ভালোবাসা অসম্ভব, আকাশ ছাড়া তারা যেমন অসম্ভব, তেমনি প্রিয়তা ছাড়াও এই নিবিড় অসম্ভব, অসম্পূর্ণ। প্রিয়তা কিছু বলতে পারছে না, কান্নায় যেন গলার ভিতরটা আটকে পড়েছে। ঝাপটিয়ে নিবিড়ের বুকে মাথা রেখে নিবিড়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্নার গতি যেন বাড়িয়ে চলছে। নিবিড় প্রিয়তার মাথায় চুলের বিলি কেটে দিতে দিতে, তুমি ভয় পাচ্ছ কেন পাগলি? আমি থাকতে তোমার কোনো ক্ষতি নেই বা ভয় নেই। নিবিড় অন্যায় কখনো সহ্য করেনি আর কখনোই করবে না। সারা জীবন তোমার নিবিড় তোমার হয়েই থাকবে। প্রিয়তা ফ্যাসফ্যাসে গলায় বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি করব বলুন? আমার বাচ্চার কথা খুব মনে পড়ে। যখনই মনে পড়ে নিজেকে আর সামলাতে পারি না। আমি জানি বুড়ি, চিন্তা করো না, তুমি সুস্থ হও। আল্লাহ চাইলে আমাদের বেবি আবার আসবে।
প্রিয়তা কিছু না বলে কান্না করছে। নিবিড় হঠাৎ করে প্রিয়তার মাথা নিজের বুক থেকে উঠিয়ে, বুড়ি, একটা কথা না বললেই নয়, তুমি যে অভিনয় দেখালে, সিনেমাতেও মানুষ এত সুন্দর অভিনয় দেখায় না। তবে এই নিবিড় ইসলামের কাছে তোমার অভিনয় ধোপে টেকেনি। প্রিয়তা ভেংসি কেটে, ও তাই? তাহলে এত যত্ন, খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো, গোসল করিয়ে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, চুলের পানি অনেক যত্নে মুছে দেওয়া, এইগুলো তো আমি সুস্থ থাকলে করেন না। তাহলে এতদিন কেন করলেন? আসলে কি করব বলো? কোনো পাগলি যে রাতে উঠে থেতলিয়ে যাওয়া ক্ষত জায়গায় মলম লাগাতে পারে, তা আমারও জানা ছিল না। কথাটা বলেই নিবিড় মুচকি হেসে, আসলে সত্যি বলতে আমি এতদিন দ্বিধায় ছিলাম, কিন্তু কাল রাতে পুরোপুরি শিওর হলাম তুমি নাটক করছো। এখন শোনো, কেউ আসার আগেই বলে রাখা ভালো, আমি চাই যে এই নাটক আরও কিছুদিন চালিয়ে যাও। এর ফাঁকে আমি ওর ফ্ল্যাটের কাগজপত্রগুলো বের করে নিয়ে আসি। ও কি করেছে জানো? কি? ফ্ল্যাট ওর নিজের নামে নেয়নি, নিয়েছে তোমার নামে। মানে? আসলে মানুষের পাপের ঘোড়া পূর্ণ হয়ে আসলে যা হয়, তুমি রিসাতকে এটা এখন বুঝাবে যে তুমি ওকে মন থেকে চাও, এখান থেকে তুমি ওকে নিয়ে চলে যেতে চাও, আর তখনই ওর জীবনে সবচেয়ে বড় ভুল করবে, এইটা আমি শিওর। আপনি কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন? নিবিড় এমনি এমনি কথা বলে না, এটা তুমি ভালো করেই জানো। নিবিড় কাগজপত্র দিয়েই কথা বলে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, রিসাতকে এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নিয়ে আসাটা। বোনের জন্য করেছিলাম, কিন্তু তা আমার জন্য এতটা কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। কথাটা বলেই নিবিড় গলাটা ঝেড়ে, আমি কি করে জানবো ওইটা যে আপনার বিয়ের আগের আশেক? সত্যি করে বলো তো, কি এমন দেখিয়েছো বা বুঝিয়েছো যার জন্য ও তোমার জন্য এতটাই পাগল? প্রিয়তা ন্যাকামি করে, ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু আমি ওকে কখনোই ভালোবাসিনি। সেই জন্য আপনার পিছু ছাড়ছে না। এখন এসব বাদ দিন বুড়ি, অনেক খিদা লেগেছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খেতে যাব। আমাকে কিন্তু আগের মতো খাইয়ে দিতে হবে। বলতে হবে না, তোমার মতো আমি মাথা মোটা নয়। প্রিয়তা কিছু বলার আগেই নিবিড় দৌড়ে ওয়াশরুমে ঢুকলো, আর প্রিয়তা সেই দৃশ্য দেখে নিজের অজান্তেই হেসে ফেলল। মোশাররফ হোসেন নিজের রুম থেকে এসে খেতে বসল। আগের থেকে শরীরটা আরও অসুস্থ হয়ে পড়েছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন। ডাক্তারকে ফোন দিয়ে আসার জন্য বলেছে, কিন্তু ডাক্তার উল্টো মোশাররফ হোসেনকে যেতে বললেন। ডাক্তারকে সন্ধ্যার পরে যাবে বলে আশ্বস্ত করলেন। নিবিড় বাবার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নাদির দিকে তাকিয়ে, আপু, রিসাদ এখনো এলো না? না রে, তুই নাকি কোনো একটা কাজে পাঠিয়েছিস? এখন তো চলে আসার কথা। আপু, তুই একটু ফোন দিয়ে দেখ। চিন্তা করিস না, ও আমাকে বলে গেছে ওর একটু লেট হবে। কোথায় গেছে বলে যায়নি? না। তুই জিজ্ঞেস করিসনি? ভাই, আমি ওকে বিশ্বাস করি, এর চেয়ে বড় কিছুই হতে পারে না। নিবিড় কিছু বলল না খাওয়া শেষ করে। বাবা, আপনার কি শরীর খারাপ? নিবিড়ের কথায় মোশাররফ হোসেন চমকে উঠে। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কই না তো, শরীর খারাপ তা একটু। তবে তুই চিন্তা করিস না, আমি আজ ডাক্তার দেখে নেব। তাহলে সাথে আপুকে নিয়ে যাবেন? মোশাররফ হোসেন নিবিড়ের কথায় উত্তর না দিয়ে উঠে নিজের রুমে গেলেন। জুহির দিকে তাকালে মন খারাপ হয়ে যায়। মেয়েটাকে বিয়ে দিতে পারলেই মোড়েও শান্তি পাব। আজ বিকেলে জুহিকে দেখতে আসার কথা। ছেলের বাবাই সকালে সরাসরি ফোন দিয়ে কথা বলেছে, কিন্তু নিবিড়কে তো এই ব্যাপারে কিছুই বলা হয়নি। ছেলেটাকেও বা কী করে বলবো? প্রিয়তাকে নিয়ে যা হচ্ছে ছেলেটার ওপর দিয়ে, তারপর কোন মুখে বলবো? কিন্তু আলাপ করাও তো প্রয়োজন। আরও অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতেই দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ হোসেন। নাদিয়া জুহিকে সাজিয়ে দিচ্ছে। নিবিড় রাগ করে রুমে বসে আছে। বাবা তাকে না জানিয়ে এমন একটা কাজ করলো কিভাবে? প্রিয়তা অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নিবিড়ের এক কথা, বাবা কেন তাকে একটাবার জিজ্ঞেস করতে পারলো না? প্রিয়তা, তুমি বলো, আমি কি বোনদের খারাপ চাই, যার কারণে বাবা আমাকে একটাবার জিজ্ঞেস করেনি? বাবা হয়তো বুঝতে পারেনি, কিংবা মনে ছিল না। বাবার এখন শরীর কিন্তু মোটেও ভালো নয়, আর আপনি তো ওনারই ছেলে। বাবা একটা কাজ করতেই পারে আপনাকে না জানিয়ে বা জিজ্ঞেস করে। তাই বলে আপনি রুমে বসে থাকবেন? ছেলে পক্ষের লোক কিন্তু নিচে নেমে বসে আছে, প্লিজ আপনি যান। কিন্তু প্রিয়তা, আমার কেন জানি ভালো লাগছে না।
আর এই কেমন মেয়ে দেখা, ছেলে আর ছেলের বাবা, তাদের ফ্যামিলিতে কি আর কোনো লোক নেই? একটা কথা বলবো? বলো। মাহিদ ভাইয়াও কিন্তু জুহির জন্য খারাপ না। কথাটা শুনেই নিবিড় পাশে ফিরে প্রিয়তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে, যত সব ফাউল চিন্তাধারা। নিবিড় নিচে নেমে গেল আর প্রিয়তা গম্ভীর হয়ে বসেই রইল। জুহিকে এনে ছেলের সামনে সোফায় বসিয়ে দিল নাদিয়া। নিবিড় এসে ছেলে পক্ষের সাথে হ্যান্ডশেক করে বসে পড়ল। মোশাররফ হোসেন নিবিড়ের মন বোঝার চেষ্টা করছেন। নিবিড় সেদিকে মন না দিয়ে নিজের মতো করে ফোন টিপাটিপি নিয়েই ব্যস্ত। ছেলের বাবা মুচকি হেসে, মা তোমার নাম কি? জুহি বলার আগেই নিবিড় ফোন টিপতে টিপতে বলল, নাম না জেনেই মেয়ে দেখতে আসলেন? ছেলের বাবা নিবিড়ের দিকে ফিরে কিছু না বলে আবার জুহির দিকে তাকিয়ে, কোন ক্লাসে পড়ো? আপনারা এটাও জেনে আসেননি? আজব পাবলিক আপনারা। ছেলের বাবা এইবারও কিছু না বলে জুহিকে বলল, মা রান্নাবান্না করতে পারো? এখন আবার বড়লোকের মেয়েরা এসব পারে না। এই যে মিস্টার, বাসার জন্য কাজের লোক খুঁজছেন নাকি? তাহলে এইভাবে খুঁজে কি লাভ? পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিন। তবে এইভাবে নয়। ছেলের বাবা এবার নিবিড়ের দিকে ফিরে, আপনি বারবার আমায় অপমান করছেন। নিবিড় দাঁড়িয়ে, শ্যাট আপ, অপমানের এখনও কিছুই দেখেননি। আপনি এখানে মেয়ে দেখতে আসছেন নাকি অন্য কোনো মতলব? লোকটা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে, মানে খুব সোজা, ওর বিয়ে আগে ঠিক হয়ে গেছে অনেক আগেই। এখন আপনাদের যে লোক এখানে পাঠিয়েছে সে কিন্তু মোটেও ভালো করেনি। তাকে বলে দিবেন আমার বোনদের কেউ ক্ষতি করতে এলে তাদের সামনে বড় একটা দেয়াল আছে, যেটা টপকাতে তাকে আরও 7 বার জন্মাতে হবে। কথাটা শুনে মোশাররফ হোসেন এতক্ষণ কিছু না বললেও এইবার উঠে দাঁড়িয়ে, কি বলছিস তুই এসব? বাবা প্লিজ, আমি ওদেরকে অনেক আগে থেকে চিনি, আর ওরা কার কথা এখানে এসেছে সেটাও আমি এখন বুঝেছি। আপনাদের এখন পুলিশের কাছে দেওয়া উচিত, কিন্তু আমি করব না, কারণ সবচেয়ে নাটের গুরুটাকে আমার চাই। ওকে গিয়ে বলবেন সাহস থাকলে নিবিড়ের সামনে সে লড়াই করতে, চোরের মতো পালিয়ে পিছন থেকে নয়। নিবিড় উপরে উঠেই দেখে প্রিয়তা করিডোরে দাঁড়িয়ে আছে। রুমে যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি ওদের চিনেন? নিবিড় রুমে এসে খাটে হেলান দিয়ে বসে, এরা রিসাদের লোক। প্রিয়তা অবাক হয়ে, আপনি জানলেন কি করে? প্রিয়তা, রিসাদ ওই অফিসে কি করে না করে আমার সব জানা এবং দেখা। যার ওপর আমার একবার সন্দেহ হয় তাকে সাবলীলভাবে ছেড়ে রাখি না। আপনি একটা আজব অদ্ভুত একটা লোক, যার সাথে সারা জীবন থাকলেও জানা শেষ হবে না। নিবিড় মুচকি হেসে, কালকের জন্য রেডি থাকো। কেন? রিসাদের জীবনে ঝড় দেখবে না? আপনি দেখাবেন? তুমি দেখাবে? প্রিয়তা অবাক হয়ে, আমি? হ্যাঁ তুমি। আর আমি যা যা শিখিয়ে দিব শুধু তাই করবে। বেশি করছো তো খবর আছে। প্রিয়তা অবাক হয়ে, শেষে আপনিও? মোশাররফ হোসেন নাদিয়াকে নিয়ে ডাক্তার দেখাতে গেলেন, কিন্তু এখনও বাড়ি ফেরেননি। নিবিড় সে সুযোগটা কাজে লাগিয়ে নাদিয়ার রুমে গেল। রিসাদ অধরাকে ঘুম পাড়িয়ে উঠে দাঁড়াতেই দেখে নিবিড় দরজায় পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তুমি? ইয়েস। নিবিড় ভিতরে এসে দাঁড়িয়ে অধরার দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে, তোমার লড়াই তো আমার সাথে, তাহলে এর মাঝে জুহিকে টানছো কেন? রিসাদ একটু অবাক হলো নিবিড়ের শান্ত গলায় কথাটা শুনে। রিসাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে, হঠাৎ এতটা শান্ত? আমি আনসার পাইনি। রিসাদ কিছু বলল না। নিবিড় আবার বলল, তোমার বাচ্চাটাকে দেখো, কত সুন্দর করে ঘুমিয়ে আছে, নিষ্পাপ চেহারা। ওর দিকে তাকিয়ে তো সব ভুলে যেতে পারো। আমি মানছি একটা সময় প্রিয়তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি অপেক্ষা করতে পারোনি তাই হয়নি। কিন্তু আমার বোনটা তো কোনো দোষ ছিল না। তুমি যদি প্রিয়তাকে ভালোই বাসতে তাহলে ওর জন্য অপেক্ষা করতে পারতে। তার জন্য আজ আমার এত যন্ত্রণা ভোগ করতে হতো না। প্রিয়তা আর কখনো সুস্থ হবে না, ও এমনই থেকে যাবে। রিসাদ একটু দ্বিধা গলায় বলল, মানে? আজ ডাক্তার আমায় বলেছে ও আর কখনো সুস্থ হবে না, ওর পুরনো স্মৃতিও মনে পড়বে না। রিসাদ মনে মনে খুশি হলেও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল নিবিড়ের দিকে তাকিয়ে। নিবিড় আবার বলল, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি শুধু আমার বোনের দিকে তাকিয়ে। আমি চাই বোন আর অধরাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করো। প্রিয়তা যেহেতু এই বাড়ির বউ হয়েই গেছে, তাহলে পুরনো কথা ভুলে যাও। রিসাদ অবাক হয়ে রইল নিবিড়ের আচরণ দেখে। খুব শান্ত গলায় কথাগুলো বলছে সে। তোমাকে 50 লক্ষ টাকার হিসেব দিতে হবে না। ফ্ল্যাট কিনেছ ভালো কথা, কোনো একদিন বোনকে নিয়ে সেখানেই থাকবে। আমি অধরাকে আমার বিজনেসের 10% দিব।
তাতে তো আর অসুবিধা থাকছে না। নিবিড় কথাগুলো বলে অধরার কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে রুমে চলে গেল। রুমে এসে প্রিয়তাকে পায়চারি করতে দেখে, কি হয়েছে, জেরির মতো এমন দৌড়াদৌড়ি করছো কেন? কি, আমাকে দেখে আপনার জেরি মনে হচ্ছে? তা নয় তো কি, সারাদিন তো জেরির মতো দৌড়াদৌড়িতেই থাকো। ওকে, তাহলে আপনি টম। আপনি যদি টম হন, আমার জেরি হতে আপত্তি নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে মুচকি হেসে শার্ট খুলে রাখতেই প্রিয়তা দৌড়ে এসে জড়িয়ে, এতক্ষণ কোথায় ছিলেন? মেডিসিনের একটু ডোজ দিতে গেছি, কাল তুমি পুরোটা ডোজ বাড়িয়ে দিবে। এবার ছাড়ো, আমার এইভাবে সুরসুরি লাগছে। তাই? তাহলে ছাড়বো না। কেউ এসে পড়বে বুড়ি, ছাড়ো। সারা জীবন শুনে এসেছি মেয়েরা এইসব কথা বলে, এখন দেখে দিন পাল্টেছে। অবশ্য দেশটাই তো ডিজিটাল। নিবিড় একটু চোখে মুখে হাসি ফুটিয়ে, বাবা এসেছে, হয়তো নিচে দেখা করে আসি। আমি জানি বাবা এখনো আসেনি, আপনি পালাতে চাইছেন। আমি কি চোর? বেশি কিছু মানে? আপনি প্রিয়তার সব কিছু নিয়ে গেছেন, এখন সাধু সাজা হচ্ছে। নিবিড় প্রিয়তাকে কোলে উঠিয়ে, তাই? আমি তো জোর করে কিছু করিনি, দুজনের সম্মতিতেই হয়েছে। কোলে ওঠালেন কেন? পড়ে যাব তো। আমি কি তোমায় নতুন করে কোলে নিয়েছি? না। তাহলে? আমি জানি আপনি আমায় কেন কোলে তুলে নিয়েছেন। কেন? আদর করতে চান, তাই? নিবিড় প্রিয়তার চোখের দিকে তাকিয়ে মুচকে হেসে, লোকে বলে মেয়েদের বিয়ের পর নাকি লজ্জা থাকে না, এখন দেখে তো তাই মনে হচ্ছে। প্রিয়তা ভারী গলায় বলল, কি করেছি আমি? নিবিড় প্রিয়তাকে খাটে এনে শুয়ে প্রিয়তার গালে নিজের ঠোঁট লাগিয়ে ভারী নিঃশ্বাসে বলল, এই যে আগে আদর করতে বললে লজ্জায় তুমি লাল হয়ে যেতে, আর এখন নিজে আদরের কথা বলছ। প্রিয়তা নিবিড়ের আদর মাখা স্পর্শ পেয়ে ভারী নিঃশ্বাসের সাথে বলল, কেউ চলে আসবে তো? নিবিড় গম্ভীর গলায় বলল, কেউ আসবে না এখন। আমার ভয় করছে। কেন? এই যে কেউ সে দেখলে সব প্ল্যান শেষ। নিবিড় প্রিয়তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে দরজা আটকাতে গিয়ে দরজা একটু ভেজে দিতেই জুহি এসে দৌড়ে নিবিড়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিবিড় দরজা থেকে হাত ছাড়িয়ে জুহিকে জড়িয়ে হতভম্ব হয়ে আছে। প্রিয়তা তাড়াতাড়ি উঠে বসে ওনাটা খুঁজে নিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। জুহির কান্নার বেগ একটু কমে আসতেই নিবিড় জুহিকে বুক থেকে ছাড়িয়ে সামনে আসা চুলগুলো কানে গুঁজে দিয়ে, কি হয়েছে তোর? জুহি ডানে বামে মাথা নাড়িয়ে নিজের চোখ মুছে, কিছু হয়নি ভাইয়া। তাহলে কাঁদছিস কেন? বিকেলের ঘটনার জন্য? জুহি আবার মাথা নাড়ল, না। তাহলে? ভাইয়া, রিসাদ ভাইয়া বলে আমি নাকি তোমার সৎ বোন, এজন্যই তুমি আমার বিয়েটা ভেঙে দিলে। নিবিড় কথাটা শুনে রাগ উঠলেও নিজেকে সংযত করার চেষ্টা করছে। ভাইয়া, ও যাই বলুক না কেন, আমি তো জানি আমার ভাইয়া আমায় কতটা ভালোবাসে। আমি বিয়ের জন্য কাঁদছি না, কাঁদছি তোমার নামে। এই কথাটা বলল কি করে? আমার ভাইয়া কখনো নিজের কথা ভাবেনি, সবসময় আমাদের কথাই ভেবেছে। আর সে ও জায়গায় বলে আমি নাকি তোমার সৎ বোন। কথাটা বলেই জুহি আবার কান্না করছে। নিবিড় জুহিকে বুকে নিয়ে, ধুর পাগলি, কে কি বলল না বলল সেটা নিয়ে তুই ভাবিস না। রাস্তার লোক সবসময় রাস্তাতেই থাকে, এদেরকে উঠিয়ে এনে বাড়িতে জায়গা দেওয়াটা সবচেয়ে বড় ভুল। আজ রাতটা শুধু একটু ওয়েট কর, কাল থেকে নতুন দিন শুরু হবে আমাদের জন্য। জুহি সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুখ মুছে, ভাবি নাকি আর সুস্থ হবে না? রিসাদ বলেছে। নিবিড় মুচকি হেসে, রাতটা কেটে যাক, তারপর দেখবি তোর ভাবি একদম সুস্থ। বাবা এসেছে? না, এখন এসে পড়বে। আচ্ছা ভাইয়া, আপু এই রিসাদ ভাইটাকে কিভাবে সহ্য করে? আমরা এখন যেভাবে করি, তবে আপুর ব্যাপার উল্টো, কারণ সে তাকে বিশ্বাস করে। জুহির প্রিয়তার দিকে চোখ পড়তেই এগিয়ে এসে প্রিয়তার সামনে বসে, ভাবি তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, যেন আমার খুব খারাপ লাগে। প্রিয়তার প্রশ্নবোধক চাহনিতেই জুহি বলল, কাল আমার রেজাল্ট দিচ্ছে, সবচেয়ে যার বেশি খুশি হওয়ার কথা সেই তুমি তো অসুস্থ। সবাই বলে তুমি নাকি এখন বাচ্চাদের মতো কিছু বোঝো না। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে জুহিকে জড়িয়ে ধরতে, একটু আদর করতে ইচ্ছে করছে। কতদিন ওকে আদর করা হয় না, ওর খেয়াল রাখা হয় না। মেয়েটা আমায় বড্ড ভালোবাসে। কথাগুলো ভেবেই প্রিয়তা আর চোখে তাকালো। সালমা বেগমের ডাক শুনে জুহি আর নিবিড় নিচে নেমে গেল। মোশাররফ হোসেন এসেছে। নাদিয়া এসে সোফায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাগ্যিস আজ ডাক্তার দেখিয়েছি, না হলে
হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি ছিল। ডাক্তার তারপরেরও আশ্বস্ত করতে পারছে না, বলছে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। নিবিড় মোশাররফ হোসেনের পাশে বসে একটা হাত নিজের হাতে রেখে, বাবা আপনি এতটাই অসুস্থ বোধ করছেন, কিন্তু আমাকে কিছু জানালেন না কেন? আমার মনে হচ্ছে আমি আমার ফ্যামিলির থেকে আলাদা হয়ে যাচ্ছি। মোশাররফ হোসেন ছেলের কাঁধে হাত রেখে, তুই ছাড়া আমাদের কে আছে বল? তুই সারাদিন কত ব্যস্ত থাকিস, অফিস মিটিং, তারপর প্রিয়তা অসুস্থ, তাই তোকে চাপ দিতে চাই না। নিবিড় বাবাকে জড়িয়ে মনে মনে ভাবছে, বাবা আমায় ক্ষমা করে দিন, প্রিয়তা খানিকটা সুস্থ জেনেও আপনাকে বলতে পারছি না, প্লিজ বাবা আমায় ক্ষমা করে দিও। তুই আমায় নিয়ে চিন্তা করছিস, তাই তো? চিন্তা করিস না, আমি সুস্থ আছি। নিবিড় কথাটা শুনে, কাল আমি ডাক্তারকে ফোন দিব, আপনি এখন নিয়মিত ডাক্তারের অবজারভেশনে থাকবেন। কথাটা বলেই নিবিড় উপরে চলে গেল। সকালে ঘুম থেকে উঠেই নিবিড় মাহিদকে ফোন দিয়েছে অফিসে যাবেন আজকে, আর দুপুরের খাবার যেন তাদের বাড়ি এসেই খায়। মাহিদও ফোন রেখে নিজের কাজে মন দিল। নিবিড় ফ্রেশ হয়ে প্রিয়তার জন্য নাস্তা বানিয়েছে নিজের হাতে, ভেজিটেবল স্যুপ আর 1 গ্লাস দুধ নিয়ে রুমে এসে, রাতে যা শিখিয়েছি মনে আছে? প্রিয়তার চুল ঠিক করে, আছে। ট্রের দিকে চোখ পড়তেই, আপনি এইগুলো আজ আবার বানিয়েছেন? আমি কিন্তু খাবো না। কেন? আজকের দিনটাই শুধু খাও, কাল থেকে খেতে হবে না। প্রিয়তা কিছু বলল না, উঠে দাঁড়িয়ে ঘাড়ের দুই পাশে হাত দিয়ে জড়িয়ে ধরে। আপনি বিষ এনে দিলেও হাসি মুখে খেতে পারি, কিন্তু তার জন্য শুধু আপনি আপনার ভালোবাসাটা দিলেই হবে। নিবিড় ঘাড় থেকে হাত ছাড়িয়ে, বেশ কথা শিখেছ, তাড়াতাড়ি খেয়ে নাও। কথাটা বলে নিবিড় অফিসের একটা ফাইল হাতে নিয়ে খুলে দেখছে। কাল রাতে আপনি আমাকে আপনার বুকে ঘুমাতে দিলেন না কেন? প্রিয়তার কথাটা শুনে নিবিড় পিছনে ফিরে, আমি তোমাকে এইভাবে চাইনি। প্রিয়তা কাঁদো কাঁদো গলায়, আপনি আমায় চান না মানেটা কি? নিবিড় ফাইলটা খাটে রেখে প্রিয়তার কাছে এসে, চাই না মানে তুমি বুঝতে পারো না? সব ঝামেলা মিটিয়ে আমি তোমাকে নিজের করে নিব, এর আগে না। কথাটা শুনে প্রিয়তা আর কিছু বলল না। সকাল ডাক্তার শারমিন এসে রিসাদের সামনেই বলে দিয়েছে প্রিয়তার কখনোই সুস্থই হবে না, যদিও হয় সময়ের ব্যাপার। শারমিন কথাগুলো বলে যাওয়ার পর থেকে রিসাদ মনে মনে উৎফুল্ল হয়ে পড়েছে। নিবিড়ও কায়দা করে বাড়ি থেকে বেরিয়ে গেল মিটিংয়ের নাম করে। রিসাদ প্রিয়তার রুমে আসতেই প্রিয়তা রিসাদকে দেখে, তুমি এসেছো? এতক্ষণ কই ছিলে? রিসাদ হাসি মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে, আমি তো তোমার কাছে আছি, কিন্তু ওরা তো আমায় আসতে দেয় না। প্রিয়তা করুণ গলায় বলল, কারা আসতে দেয় না? ওরা জানে না আমি তোমায় ছাড়া থাকতে পারি না। ওই যে নিবিড়, যে তোমাকে সারাক্ষণ আমার কাছ থেকে দূরে রাখতে চায়। হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তো এখানে থাকতে চাই না। আমিও তো চাই না। তাহলে আসো কেন বলো? তুমি এখানে পড়ে আসো, তাই তো আমিও চাই না। ও আমি যাব। রিসাদ চমকে উঠে, কোথায় যাবে? তোমার সাথে। আমি তোমার সাথে যাব। সত্যি তুমি আমার সাথে যাবে? হ্যাঁ যাব তো, কিন্তু ওই নিবিড় যদি যেতে না দেয়? কেন দিবে না বলো, কেন দিবে না? আরে আস্তে আস্তে, এইভাবে চেঁচালে সবাই এসে পড়বে, পরে আমাদের আর যাওয়া হবে না। প্রিয়তা ঠোঁটে আঙুল দিয়ে, ওরা জেনে যাবে বলে খিলখিল করে হাসতে লাগলো। প্রিয়তা হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, ওই ডাইনি তোমায় যেতে দিবে? না দিলে জোর করে যাব। শোনো, বিকেলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, তুমি কাউকে কিছু বলবে না, ঠিক আছে? না, আমরা ওই ডাইনিকে বলে যাব। না প্রিয়তা, ওকে বলা যাবে না। তাহলে আমি যাব না। তুমি ওকে না বললে আমি যাব না। ওকে বলবে তুমি আমার সাথে থাকতে চাও, আমি আর তুমি আজ থেকে একসাথে থাকবো। কি বলবে তো? রিসাদ আনন্দে এতটাই উন্মাদ হয়ে গেছে যে প্রিয়তা সুস্থভাবে আচরণগুলোকে তার অসুস্থ মনে হচ্ছে। প্রিয়তাকে বাবার লোভে যেন তাকে গ্রাস করে নিয়েছে। প্রিয়তার হাতে চুমু খেয়ে, আমি এখনই সব বলছি, আজ থেকে তুমি আর আমি একসাথেই থাকবো। আমি কাউকেই ভয় পাই না। তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। রিসাদ আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, তড়িঘড়ি করে রুমে চলে গেল। নাদিয়া, নাদিয়া কোথায় তুমি? প্রিয়তা নিবিড়কে ফোন দিয়ে সব বলতেই নিবিড় বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমের অপেক্ষা করছে। নাদিয়া রিসাদের ডাক শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, কারণ রিসাদ তাকে কখনোই নাদু ছাড়া নাদিয়া বলে ডাকেনি। বিয়ের পর এই প্রথম তাকে নাদিয়া বলছে। নাদিয়ার কাছে রিসাদের এই ডাকটা শুনে মনের ভিতর টিপ টিপ শব্দ করছে অজানা ভয়ের। নাদিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিসাদের দিকে।
নাদিয়া, আমি তোমার সাথে আর থাকতে চাই না। নাদিয়া বিস্ময়কর চোখে তাকিয়ে মানে খুব সোজা, তোমার সাথে আমি আমার পুরোটা জীবনকে বয়ে নিয়ে যেতে পারবো না। নাদিয়া করুণ গলায় বলল, আমার অপরাধ? নাদিয়া, আসলে আমি তোমাকে এতদিন মিথ্যা বলে আসছি, কিন্তু আজ আর পারছি না। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছি, কিন্তু সেটা ক্ষণিকের ছিল। প্রিয়তাকে আমি তোমার আগে থেকে ভালোবাসি। এই বাড়িতে এসে যখন নতুন করে প্রিয়তাকে দেখলাম, তখন কেন জানি আমার অস্তিত্বের পুরোটা জুড়েই ও আবারও মিশে গেছে। সেদিন আমি তোমায় মিথ্যে বলেছিলাম তোমাদের কাছে ওকে খারাপ বানানোর জন্য। আমি ভেবেছিলাম ওকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি ওকে ফিরে পাবো, কিন্তু নিবিড় ওকে এই বাড়িতে ফিরিয়ে এনে আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। প্রিয়তার যে বাচ্চাটা, ওটাও সেদিন আমার ভুলের কারণে মিসক্যারেজ হয়েছে। ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু ও নিজেকে সামলাতে পারেনি, পা পিছলে পড়ে গিয়েছে। তোমার ভাই কিন্তু সবটাও জানে, ও আমায় কাল রাতে ক্ষমা করে দিয়েছে, এখন তুমিও আমায় ক্ষমা করে দাও। নাদিয়া ঢ্যাপ ঢ্যাপ চোখে তাকিয়ে আছে। রিসাদের একদমই বলা কথাগুলো কানে বারবার রিপিটেড হচ্ছে। হালকা চোখের পাতা ফেললেই পানিগুলো গড়িয়ে নিচে পড়বে, কিন্তু নাদিয়া পলকহীনভাবেই তাকিয়ে রিসাদকে দেখছে। বুকের ভিতর সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল করছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবুও রিসাদের কথাগুলো যে তাকে শুনতেই হবে। কার সাথে এতটা বছর নিঃসন্দেহে কাটিয়েছে? মানুষকে কি অন্ধ বিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল? রিসাদ কিছুটা সময় নিয়ে আবার বলল, আমি জানি আমার এই কথাগুলো তুমি সহজে মেনে নিতে পারছো না, কিন্তু এটাই সত্যি নাদু। আমি প্রিয়তাকেই ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। জানো, আজ যে প্রিয়তা আমার সাথে যেতে রাজি হয়েছে, আজ আমি সত্যি অনেক খুশি। তুমি অধরাকে নিয়ে চিন্তা করো না, তোমার ভাই তো আছেই। তোমার ভাই তো বোনদের জন্য সব বিলিয়েই রেখেছে। কথাগুলো শুনে নাদিয়া ধপাস করে নিচে বসে পড়ল। রিসাদ ঠায় দাঁড়িয়ে আছে। নাদু, আমি একটা ফ্ল্যাট কিনেছি, আমি আর প্রিয়তা সেখানেই থাকবো। আর আমি ভাবছি কালই আমরা বিয়ে করব। করব না কেন বলো? ও কখনোই সুস্থ হবে না। এখন থেকে তো আমাকেই দেখতে হবে ওকে, তাই না? কথাটা শুনে নাদিয়া কানে হাত দিয়ে, আমি আর শুনতে পারছি না, চুপ করো তুমি, প্লিজ চুপ করো। নাদিয়ার শ্বাসকষ্ট হচ্ছে দেখে রিসাদ এগিয়ে এসে ধরতেই নাদিয়া হাত উঠিয়ে রিসাদকে থামতে বলে। হাঁপাতে হাঁপাতে, আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। তোমার মতো লোকের ছায়া আমি চাই না। তুমি একটা খুনি। কি করে পারলো আমার ভাই তোমাকে এত কিছু জেনেও ক্ষমা করতে? নাদিয়ার শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। তারপরেও রিসাদকে বলল, আমাকে কেন ঠকালে? আমার মেয়েটার কথা একবার ভাবলে না? প্রিয়তাই তোমার সব হয়ে গেল। রিসাদ নাদির অবস্থা দেখে কাঁধ ধরে ওঠাতে চেষ্টা করছে। নাদিয়া রিসাদের হাত ঝাড়ি দিয়ে ফেলে চেঁচিয়ে বলল, ছাড়ো আমাকে, আমার কাছে একদম আসার চেষ্টা করবে না। নিবিড় নাদিয়ার চিৎকার শুনে দৌড়ে উপরে গেল। নাদির অবস্থা দেখে তড়িৎভাবে এসে নাদিয়াকে বুকের সাথে নিয়ে, কি করেছো তুমি এটা? তোমাকে আমি বারণ করেছিলাম আমার বোনকে এসব না বলতে। বাড়ির সবাই সে উপস্থিত হতেই রিসাদ হকচকিয়ে গেল। সবাই প্রশ্ন করছে কি হয়েছে। রিসাদ কিছু বলছে না, চুপ করে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় জুহিকে বলল ডাক্তারকে ফোন দিতে। নাদিয়ার সারশব্দ না পেয়ে নিবিড় নাদিয়াকে ডাকতে লাগলো, আপু, এই আপু, দেখ আমি আছি তো। আপু, তুই কথা বলছিস না কেন? নিবিড় নাদিয়ার কাঁধ ধরে সামনে দাঁড় করতে দেখে নাদিয়া অজ্ঞান হয়ে আছে। নিবিড়ের শক্তিতেও সে হেলে দুলে পড়ছে নিবিড়ের গায়ে। নাদিয়াকে আর দাঁড় করিয়ে না রেখে নিবিড় কোলে নিয়ে খাটে শুয়ে দিল। ডাক্তার এসে দেখে চলে যাওয়ার পর নাদিয়ার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তার বলছে হঠাৎ শকড হওয়ার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে চিন্তার কিছু নেই, দুপুর 12টা বাজতে চলেছে। নাদিয়া খাটের মাঝখানে স্থির নির্বিকার হয়ে বসে আছে, কারোর দিকে তাকাচ্ছে না। রিসাদ এখনও সেই রুমের এক কোণায় দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় নাদিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। আপু, আজ কি তোর চুপ করে থাকার সময়? যে মানুষটা তোর বিশ্বাস এক নিমিষে ভেঙে চুরমার করে দিয়েছে, তাকে তোর কোনো কিছু বলার নেই? নাদিয়া নিচের দিকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আপু, ছোটবেলা থেকে আমাদের মা ছিল না? তুই আমায় শিখিয়েছিস কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কখনো বুঝতেই দিসনি তুইও কষ্টে আছিস, আর আমি ভাই হয়ে তোকে বুঝতে পারিনি আপু। আজ তোর এই অবস্থার জন্য আমি দায়ী। সেদিন যদি রাগ না করে তোকে বাড়ি ফিরে নিয়ে আসতাম, তাহলে হয়তো আজ
এই দিন দেখতে হতো না। মোশাররফ হোসেন পাশ থেকে উঠে বলল, তুই নিজেকে দায়ী করছিস কেন? তুই যদি ওকে ফিরিয়েও নিয়ে আসতি, ও কি সেদিন আসতো? আসতো না। ও তো এই লম্পটের প্রেমে অন্ধ হয়েছিল। বাবা প্লিজ, এখন এগুলো বলার সময় নয়। আপু তুই প্লিজ চুপ করে থাকিস না, তুই কথা বল। তোর এইভাবে চুপ করে থাকাটা আমি মেনে নিতে পারি না। তুই কেন বুঝিস না তোর চুপ করে থাকাটা আমার জন্য কতটা কষ্টের? আপু তোকে আমি আগেও বলেছি অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। ও তোকে এই বাড়িতে আসার পর থেকে দিনের পর দিন ঠকিয়ে গেছে। আজ যে তুই সব কিছু জেনে চুপ করে থাকবি? নাদিয়া আস্তে করে নিবিড়ের দিকে মাথা উঠিয়ে শান্ত গলায় বলল, কে বলল আমি চুপ করে থাকবো? আমি চুপ করে থাকবো না। প্রিয়তা এই রুমে এখনো আসেনি। এক কাজ কর, প্রিয়তা যেহেতু ওকে চায়, দুজনকে একসাথে থাকতে দে। ভাই তুই আমার কথা মোটেও ভাবিস না। আমি, বাবা, মা তোকে আরও ভালো মেয়ে দেখে বিয়ে দিব। আমি যেমন ঠকেছি তুইও কিন্তু কম ঠকিসনি। তুই নিজেকে এতটা শান্ত কিভাবে রেখেছিস? চলে যাক দুজনে এই বাড়ি ছেড়ে। নিবিড় বোনকে শান্ত হতে বলে উঠে দাঁড়িয়ে, আপু ভুল ভাবছিস, প্রিয়তা এমন মেয়েই নয় কাউকে ঠকাবে। জুহি তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। ভাইয়া, ভাবি এখানে এসে কি করবে? নিবিড় বিরক্ত গলায় বলল, ম্যাজিক দেখাবে। হাঁ করে তাকিয়ে না থেকে এখন যা ডেকে নিয়ে আয়। নাদিয়া টলটল চোখে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। ভাই তুই কি করতে চাইছিস? সরি আপু, তোকে আমি এতটা কষ্ট দেওয়ার জন্য। আজ যদি তোকে এই কষ্টটা না দিতাম, তোকে সারা জীবন একটা ঠক চরিত্রহীন মানুষের সাথে দিন কাটাতে হতো। প্রিয়তা এসে দরজায় দাঁড়াতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পরনে আকাশি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গায়ে গয়না, হাত ভর্তি চুড়ি। সে আগের রূপ যেন ফিরে এসেছে। মোশাররফ হোসেন চোখ মুখ কুঁচকে তাকিয়ে থেকে, প্রিয়তা? নিবিড় শান্ত গলায় বলল, হ্যাঁ বাবা প্রিয়তা। জুহি তুই ওকে এই অল্প সময় সাজালি কখন? বাবা আমি সাজাইনি। নিবিড় জুহিকে থামিয়ে দিয়ে, বাবা আমি বলছি। কথাটা শুনতে খারাপ লাগলেও আমি বলবো, প্রিয়তার মেমোরি লস হয়নি, ও এখন একদম পারফেক্ট আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। রিসাদ দেয়াল থেকে প্রিয়তার দিকে এগিয়ে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তাকে নিজের বাহুডোরে জড়িয়ে নাদিয়ার সামনে দাঁড় করিয়ে, তুই বলেছিস না প্রিয়তা আমায় ঠকাচ্ছে, কিন্তু সত্যিটা হলো রিসাদের আসল চেহারাটা তোর সামনে নিয়ে আসার জন্যই আমাদের দুজনের এত ড্রামা করতে হয়েছে। রিসাদ হঠাৎই এসে প্রিয়তার হাত টেনে নিজের দিকে ফিরিয়ে, তুমি আমার সাথে এতদিন অভিনয় করেছিলে, আমাকে দিয়ে কান ধরানো, নাস্তা বানানো, আরও অনেক কিছু, সব কিছুই তুমি ইচ্ছে করে করেছো। প্রিয়তা চুপ করে আছে, কিছু বলছে না দেখে রিসাদ আবার বলল, সকালের কথাগুলো মিথ্যে। প্রিয়তার কাঁধ ধরে ঝাঁকিয়ে, এই তুমি কথা বলছো না কেন? তুমি আমার সাথে থাকবে না? তোমার কথাতেই তো আমি নাদুকে সব সত্যি বলেছি। তাহলে এখন কেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো? হ্যাঁ হ্যাঁ করেছি, তুমিও তো কম করনি। তুমি ভাবলে কি করে যার কারণে আমি আমার বাচ্চা হারিয়েছি তাকে আমি বিয়ে করব? কথাটা শুনে সবাই চমকে উঠল। মোশাররফ হোসেন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নীরব স্থির হয়ে। কথাটা শুনে রিসাদ ভুরু কুঁচকে তাকিয়ে, তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলে? কথাটা বলেই প্রিয়তাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠাতেই নাদিয়া উঠে ধরে ফেলে রিসাদের হাত থামিয়ে নিজেই সমস্ত শক্তি দিয়ে রিসাদের গালে থাপ্পড় মেরে, কাকে বেইমান বলছিস তুই? বেইমান কাকে বলে তুই জানিস? ও তোর থেকে লক্ষ গুণ ভালো আছে। আর যাই হোক, নিজের স্বামীর সাথে বেইমানি করেনি, কিন্তু তোকে বেইমান বললেও বেইমানদেরও অপমান করা হবে। রিসাদ গালে হাত দিয়ে, নাদু তুমি আমায় থাপ্পড় দিলে? আমাকে? হ্যাঁ দিলাম। তোকে শুধু থাপ্পড় নয়, জুতা পেটা করা উচিত। ভাই তুই এখন এই লম্পট স্বৈরাচারীকে এখনো ছেড়ে রেখেছিস? নিবিড় রিসাদের সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে দিয়ে, তোকে দেখে এখন আমার বড্ড আফসোস হচ্ছে। তোকে বলেছিলাম না নিবিড়ের সাথে খেলতে আসিস না? কাল রাতেও তোকে আমি সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার, তবে আমি জানতাম তুই ভালো হবি না, উল্টো জীবনের সবচেয়ে বড় ভুল পথে পা দিলি। কথাটা বলে রিসাদের গালে একটা ঘুষি দিয়ে, তোকে যদি আমি এখন মেরে গুম করে ফেলি না, তোকে বাঁচানোর এই মুহূর্তে কেউ আসবে না, আর বাহিরের মানুষও জানবে না। কথাটা বলে আরেকটা ঘুষি দিল। রিসাদের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নাদিয়া চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে চোখের পানি ফেলছে। রিসাদ নাদিয়ার দিকে তাকিয়ে, নাদু তোমার ভাই আমায় মারছে আর তুমি চুপ করে আছো?
নাদু, আমি তোমায় ভালোবাসি। নাদু প্লিজ আমাকে আর একটা বিশ্বাস করে দেখো, একটাবার সুযোগ দাও। নাদিয়া কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। সবার আর কিছু বোঝার বাকি নেই, তার মানে এতদিন যা যা হয়ে আসছিল সব কিছুর পিছনে রিসাত। মোশাররফ হোসেন প্রিয়তাকে নিজের বুকে মাথা রেখে, মারে, এত ধৈর্য সহ্যের ক্ষমতা আল্লাহ তোকে দিয়েছেন। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এমন একটা বউ আমার ঘরে দিয়েছেন। নিবিড় মাহিদকে ফোন দিয়ে, সব ব্যবস্থা হয়ে গেছে? ওকে, রায়হান আর মুনিরকে নিয়ে যাও, বাকিটা পরে বলে দিব। রিসাত নিবিড়ের ফোনে বলা কথাগুলো শুনে, তুমি আমায় কোথায় পাঠাচ্ছ? নিবিড় তাচ্ছিল্যের হাসি দিয়ে, তোকে রাজপ্রাসাদে মানায় না, যে জায়গায় মানায় সেটারই ব্যবস্থা করলাম। না, আমি কোথাও যাব না, আর মেয়েকে ছাড়া আমি কোথাও যাব না। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নিবিড় শান্ত গলায় ফোন পকেটে রেখে বলল, কিপ ইউর ভয়েস ডাউন। কথাটা বলতে রিসাত হা হা করে হাসি দিয়ে, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না, কারণ আমাদের এগ্রিমেন্ট এখনও শেষ হয়নি। কথাটা শুনে নিবিড় মুচকি হেসে, কিসের এগ্রিমেন্ট? ও হ্যাঁ, মনে পড়েছে, 1 বছর তো কবেই শেষ মিস্টার রিশাদ। এখনও সে আশায় বসে আছো? ভেরি গুড। রিশাদ কি বলবে বুঝতেই পারছে না। নিবিড় আজ সব প্রমাণ নিয়েই যে মাঠে নেমেছে তা রিশাদ খুব ভালো করে বুঝতে পেরেছে, কিন্তু নিবিড় আমায় থানায় না দিয়ে কোথায় নিয়ে যাবে? ওর সাথে পেরে ওঠা আমার পক্ষে কখনোই সম্ভব না। কেন যে সকাল সকাল না জেনে বুঝে ওর ফাঁদে পা দিতে গেলাম। রিশাদ কথাগুলো ভাবতে ভাবতেই খাটের কিনারায় বসে পড়ল। নিবিড় নিচে নেমে এসে প্রিয়তাকে ইশারা দিল নাদিয়াকে সরিয়ে নিতে। প্রিয়তা এসে, আপু এখানে বসে না থেকে চলো আমরা বাবার রুমে যাই। কথাটা বলে নাদিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। প্রিয়তা নাদিয়াকে নিয়ে বাবার রুমে গিয়ে খাটে বসল। নাদিয়া হতভম্ব হয়ে আছে, কিছুই বলছে না, ভিতর থেকে কান্নাটাও আসছে না। বেশি কষ্ট পেলে কি মানুষ পাথর হয়ে যায়? হয়তো আমি তাই হয়েছি, আজ আমিও পাথরের মূর্তিতে পরিণত হয়েছি। রিসাতকে নিয়ে গেল মাহিদ আর দুটো ছেলে এসে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রিসাত এখনও কিছু জানে না, ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা করছে সেটাও জানে না। কেটে গেল 2টা দিন, সবাই এখন কিছুটা স্বাভাবিক। নাদিয়া এখন সারাক্ষণ নিজের রুমে বসে থাকে, কারোর সাথেই তেমন কথা বলে না। নিবিড় প্রিয়তাকে বারণ করছে কিছুদিন যেন নাদিয়ার রুমে না যায়। প্রিয়তাকে দেখলে রিসাতের কথা ভেবে আরও কষ্ট পাবে। অধরার দেখাশোনা এখন প্রিয়তাই করে। জুহি রেজাল্টের দিন বাড়ির অবস্থার কারণে কেউ তেমন জুহিকে কিছু বলেনি, তবে জুহি ভালো রেজাল্ট করাতে সবাই প্রিয়তাকে ধন্যবাদ দিচ্ছে। প্রিয়তা বিছানা গুছিয়ে দাঁড়িয়ে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। নিবিড় বসে বসে ল্যাপটপে কাজ করছে। এই 2 দিন প্রিয়তার সাথে তেমন কথা বলেনি, চুপচাপ হয়েই থাকে। বাড়িতেও এখন রাত করে ফেরে। আচ্ছা, একটা কথা বলবো? নিবিড় আর চোখে তাকিয়ে আবার কাজে মন দিয়ে বলো, রিসাত কোথায়? ওকে তুমি পুলিশে না দিয়ে কোথায় নিয়ে গেছো? নিবিড় চুপ করে আছে। আপনি কথা বলছেন না কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। তোমার না জানলেও চলবে। আপনি ওকে পুলিশে দিলেই তো হয়। শুধু শুধু বিপদ কাঁধে রেখে কি লাভ? শ্যাট আপ। তোমাকে আমি বিয়ের সেই প্রথম দিন থেকে একটা কথা আজও বোঝাতে পারলাম না। তোমার আমার কাজের ব্যাপারে কখনো কোনো কিউরিসিটি দেখাবে না। তাহলে কেন দেখাচ্ছ? প্রিয়তা কিছু বলার আগেই কাজ ভাঙার শব্দ শুনে দৌড়ে বেরিয়ে গেল। শব্দটা নাদির রুম থেকে এসেছে। নিবিড় ল্যাপটপ রেখে দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এসে দেখে রুটি, গরুর মাংস, ভুনা, ডিম, কফি সব নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে, সাথে প্লেট বাটির কাজ ভাঙাগুলো। শেফালি কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে, কপাল কুঁচকে প্রিয়তার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, আপার লাইগে খাবার আনছিলাম, কিন্তু আপা খাইব না বইলা সব ফালাই দিছে। প্রিয়তা আশ্বস্ত চোখে ইশারা করলো শেফালিকে চলে যেতে। প্রিয়তা নাদিয়ার পাশে বসে, আপু তুমি খাবারগুলো ফেলে দিলে কেন? নাদিয়া কিছু বলছে না, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আপু তোমার এই কষ্ট তুমি হয়তো কাউকে দেখাতে পারছো না। তোমার মনে কি চলছে কেউ হয়তো অনুভব করতে পারবে না, কিন্তু যে মানুষটার জন্য করছো সে কখনো করতে পারবে না, কারণ সে তোমাকে কখনো ভালোই বাসেনি। তুমি হয়তো তার কথা ভেবে নিজেকে শেষ করতে চাইছো, কিন্তু যার জন্য করছো সে কি এই মূল্যবোধ বোঝে না? যদি বুঝতো তোমাকে আর অধরাকে কখনোই কষ্ট দিত না। প্লিজ আপু, নিজেকে এইভাবে কষ্ট দিও না। নিজের জন্য না হোক, মেয়েটার পানে সে সব ভুলে যাও। জানি এত সহজে সম্ভব নয়, তবুও চেষ্টা করতে তো দোষের কিছু নেই। নিবিড় দরজায় দাঁড়িয়ে সব শুনছে। নাদিয়ার দিকে তাকালে নিজেকে সামলাতে পারছে না সে।
নাদিয়া প্রিয়তার হাত টেনে 2 হাতে শক্ত করে ধরে, প্রিয়তা তুমি আমায় ক্ষমা করে দাও। তোমাকে আমি কত খারাপ কথা শুনিয়েছি, তোমাকে আমি পতিতাদের সাথে তুলনা করেছি, তবুও তুমি মুখ ফুটে কিছু বলনি, শুধু আমার সুখের জন্য। আপু তুমি নিজেকে কেন এত নিচে নামাচ্ছ? তুমি আমার বড় বোনের মতো, তুমি আমায় শাসন করতেই পারো। আমি তোমায় অন্যায়ভাবে শাসন করেছি, আমার একদম উচিত হয়নি এসব বলার। প্রিয়তা কিছু বলার আগেই নিবিড় এসে নাদিয়ার পাশে বসে। আপু, প্রিয়তা তোকে অনেক ভালোবাসে, সো এসব মনে করে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। নাদিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রিয়তাকে জড়িয়ে ধরে। তুমি এত ভালো কেন বলো তো? এত ভালো হলে সবসময় কষ্টই পেতে হয়। প্রিয়তাও কিছু বলল না, চোখ থেকে কয়েক ফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে। ধন্যবাদ সকলকে। এই গল্পটা শেষের অংশ রাতে আপলোড করা হবে। আপনাদের অনুরোধ রইল শেষের অংশটা দেখে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং গল্পটা সম্পর্কে আপনাদের মতামত এখন কমেন্টে জানিয়ে যান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।